আর জজদা যদি ওই বাড়িতে ফিরে যায় তাহলে জজদার সাথে আমি ওই বাড়িতেই যাব। যতদিন না পর্যন্ত তুমি ডিভোর্স দিচ্ছ জজদাকে, আমি ততদিন অবধি অপেক্ষা করতে বাধ্য হব। কিন্তু জজদা যেখানে যাবে আমি সেখানেই যাব। আমাকে কেউ জজদার থেকে আলাদা করতে পারবে না। তোমার সামনে বললো কথাটা। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি যশের সামনে ওর বউকেই এই কথাগুলো বলছো। তুমি জানো আমরা তোমার নামে পুলিশে রিপোর্ট করেছি, আর আপনারাই বা এখানে কি করছেন? একটা হসপিটাল থেকে অসুস্থ লোককে ও চুরি করে নিয়ে এসছে এখানে, আপনারা কোনো স্টেপ নেবেন না, কোনো শাস্তি দেবেন না ওকে? অসুস্থ লোককে না তো দাদা ভাই, তোমরা তো ভেবেছিলে যে ও একজন মৃত লোককে এখানে নিয়ে এসেছে, কিন্তু ও তো কোনো মৃত লোককে আনেনি, ও একজন জীবিত লোককে নিয়ে এসেছে। তোমাদের ভুলটা এবার ভেঙেছে তো। আর আমি আমার নিজের ইচ্ছেতেই এখানে এসেছি। আমি ওকে বলেছিলাম আমাকে এখানে নিয়ে আসতে। জজদা দাঁড়াও, তুমি কোনো কথা বলবে না। আমি যখন কথা বলছি তুমি তার মাঝে একটাও কথা বলবে না। শবনমের এখানে কোনো দোষ নেই। আমি বলেছিলাম ওকে, আমি বলেছিলাম যে আমি আর হসপিটালে থাকতে চাই না, আমাকে হসপিটাল থেকে নিয়ে চলো। আমি আর আমার পরিবারের লোকের সঙ্গে দেখা করতে চাই না, কারোর সাথে না। আমি শবনমকে বলেছিলাম আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি আর কারোর সঙ্গে থাকতে চাই না। আমি ওকে বুদ্ধি দিয়েছিলাম তখন যে আমাকে ওই পেছনের দরজা দিয়ে নিয়ে চলো। আমি আনোয়ারদাকে বলেছিলাম যে আনোয়ারদা একটা গাড়ি ঠিক করে দাও যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি। ইনফ্যাক্ট রঞ্জা পিসিকেও আমি বলেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম রঞ্জা পিসির কাছে। রঞ্জা পিসি আমাকে কটা দিন তোমাদের বাড়িতে থাকতে দেবে প্লিজ? এখানে শবনমের কোনো অপরাধ নেই, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। এই অন্যায়ের জন্য যদি একটা অসুস্থ মানুষকে আপনারা শাস্তি দিতে চান, আপনারা যদি থানায় নিয়ে যেতে চান তাহলে নিয়ে চলুন, আমি যেতে রাজি। কিন্তু এরপর যদি আমার কিছু হয় তাহলে তার দায় কিন্তু আপনাদের। আপনারা সেই দায় নিতে রাজি তো? দেখুন দেখুন উনি কে বলছেন? উনি স্বেচ্ছায় এখানে এসেছেন, তাই আপনাদের করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন, কোনো মিলই নেই। তাছাড়া উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আপনাদের সমস্ত তথ্য মিথ্যে। আপনারা যাকে মৃত বলেছেন তিনি কিন্তু জীবিত। সুতরাং একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি সজ্ঞানে স্বেচ্ছায় বলেন যে উনি ওখানে যাবেন না, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমরা চললাম। আমার যদি কোনো প্রয়োজন হয় অথবা আমার স্ত্রী শবনমের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো। আপনি প্লিজ নেক্সট টাইম অনওয়ার্ডস এটা দেখবেন যাতে আমাদেরকে দিয়ে কেউ জোর করে কিছু করিয়ে নিতে না পারে। প্লিজ অফিসার। যশ, তুই এইভাবে
আমাদের ছোট করলি ভাই, বাড়ির লোকের কোনো দাম নেই তোর কাছে। তুই এখানেই থেকে যাবি, বাড়িতে যাবি না? ওকে সুস্থ না করে নিয়ে যাস না পরাগ, এতে ক্ষতি তোদেরই হবে। কিছুদিন বাদে নিয়ে গেলে কি অসুবিধা তোদের? রঞ্জা, আমি জানি যশ এখানে থাকলে ওর কোনো অযত্ন হবে না, সেটা ভালো করেই জানি। আর শবনম যখন এখানে আছে তখন ওর চিকিৎসায় কোনো ত্রুটিও হবে না। না, সে কথা আমি বলছি না। আমি বলতে চাইছিলাম যে এখানে তো চাইলেই সবকিছু চট করে পাওয়া যাবে না, তাই ওকে যদি আমরা কলকাতায় নিয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। তুমি তো শুনলে দাদা, যশ শবনমকে ছেড়ে একা আর কোথাও যাবে না। কি বলছিস রঞ্জা? আমাদেরকে কি ভাবিস তুই? আমরা তো কথাগুলো শুনেছি বলেই তো বলছি। আরে বাবা, যশকে নেওয়া মানে কি যশ একা যাবে? শবনমের সঙ্গে যাবে। এটা অসম্ভব ব্যাপার যশ, এটা হতেই পারে না। তুমি অসম্ভব বলে আমি আর শুনবো না কঙ্কনা। তুমি যদি অসম্ভব বলো, তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে তোমাকে আমার বাড়ি ছাড়তে হবে। আমার ছেলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি তোমাদের কোনো ইচ্ছের দাম দেব না। আমার কি হবে? তোমার আবার কি হবে? যা হওয়ার কথা ছিল সেটাই হবে, নতুন করে তো কিছু হওয়ার নেই। তুমি ডিভোর্সটা দিলেই দেখো অশান্তিটা মিটে যায়। তুমি তো আমাদের বাড়ি ছেড়ে চলেই গেছিলে, এখন নতুন করে কেন প্রশ্ন করছো আমার কি হবে? আমি গেলে আমার সঙ্গে কিন্তু শবনমও এবার যাবে, এবং শবনমের যদি এইবার কোনো ধরনের কোনো অপমান হয় তাহলে কিন্তু সেই অপমানটা আমারও হবে। আমি কিন্তু সেই অপমানটা কোনো মতেই মেনে নেব না। আর ওই বাড়িতে কিন্তু তাহলে এবার আমি সত্যি সত্যি আর থাকবো না। যশ, আমি দায়িত্ব নিচ্ছি। এটা কি কোনো সিস্টেম? মানে যশের এখনো ডিভোর্স হয়নি, এখন যশ রোহিণী থাকবে, এই মুহূর্তে যশ রোহিণীর সঙ্গে শবনমও বাড়িতে থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা নতুন কি? নতুন তো কিছু নয়। শবনম তো আগেও আমাদের বাড়িতে থাকতো। হ্যাঁ, তখন শবনম থাকতো আমাদের বাড়ির কাজের লোক হিসেবে। আর এখনো আমাদের বাড়িতে থাকবে বউয়ের স্ট্যাটাস নিয়ে। আর রোহিণী যদি ডিভোর্স না দেয় তাহলে আমাদের অন্য পথ ধরতে হবে। আমি ডিভোর্স দিয়ে দেবো আঙ্কেল। তোমরা তোমাদের ছেলের বিয়ে দেবে তো? আমি দেখি তোমার ছেলেই বিয়েটা করে কতটা সুখী হয়। রোহিণীদি, এটা না দেখার কোনো বিষয় নয়। আমি যশদাকে সারা জীবন বিয়ে না করেও ভালোবেসে কাটিয়ে দিতে পারতাম। যশদা তো তোমার কাছেই ছিল রোহিণীদি। তুমি যদি একটু ভদ্রভাবে যশদার কাছে থাকতে, তাহলে হয়তো যশদা কখনো বেরিয়ে আসতো না। আর তুমি যা যা করেছো, তাতে যদি যশদা মামলা করে, তুমি কিন্তু হেরে যাবে রোহিণীদি। তার থেকে এটাই ভালো না তুমি স্বাভাবিক নিয়মে ডিভোর্সটা করে দাও, তাতে অন্তত তোমারই সম্মানটা বাঁচবে। আমাদেরও পরিশ্রম কমবে। ভেবে দেখো কি করবে। আচ্ছা, আমরা কি এখানে অনন্তকাল থাকবো? কে বলেছে?
আমি আমার ছেলেকে নিয়ে ফিরবো। আমি চাই না আমার ছেলের চিকিৎসায় কোনোভাবে কোনো ত্রুটি থাক। শবনম, যশকে যদি তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হয় তাহলে ওকে তোমার কলকাতায় নিয়ে যাওয়া উচিত। আর কলকাতায় বাড়িতে থেকে চিকিৎসা করলে যশেরও সুবিধে হবে। চলো শবনম, আর দেরি করো না। রঞ্জা, তোকে একটা কথা বলি, যদি যশ আর শবনমের বিয়েটা হয় তাহলে কিন্তু সব থেকে বেশি দায়িত্ব তোকে নিতে হবে। রোহিণী যদি ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে আমি খুব তাড়াতাড়ি ওদের বিয়ের উদ্যোগটা নেব। আর শবনমকে তো তোর বাড়িতে রেখে সেখান থেকে বিয়েটা দিতে হবে। আমি চাই যশ আর শবনমের ইচ্ছের বিয়েটা, ওদের এই ভালোবাসার বিয়েটা তো কোনো ত্রুটি না থাক। তাই যে নিয়মে বিয়ে হয় সেই নিয়মে বিয়ে হবে। আর আমি চাই শবনমের গার্জেন হিসেবে তুই থাক রঞ্জা। দাদা, এই কথাটা শুনেও যে মন শান্ত হয়ে যাচ্ছে দাদা। তুই তো জানিস রঞ্জা, আমি যা বলি তাই করে থাকি। আমি ওদের বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দেব। তুই ভাবিস না। শবনম, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তোমার এখন অনেক কাজ। যশকে সুস্থ করতে হবে, তবেই তো আমরা তোমাদের বিয়েটা নিয়ে ভাবতে পারবো। পরাগ, চলো আমরা বেরিয়ে যাই। আমরা যেরকম আলাদা এসেছিলাম আলাদা বেরিয়ে যাই। নিয়ে এসো। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। আমার এখন কত কাজ। আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্স পেপারসগুলো রেডি করে সাইন করে পাঠিয়ে দিতে হবে না? আমি দেখতে চাই যশ, তুই শবনমকে বিয়ে করে কতটা সুখে থাকিস আমি দেখতে চাই। আমি সত্যি দেখতে চাই। চলো আন্টি। যশ, চল আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে কলকাতায় পৌঁছতে আবার রাত হয়ে যাবে। আমি কিন্তু তৈরি। শবনম, তৈরি নাও। আঙ্কেল, আমিও তৈরি। যশদাকে নিয়ে বেরোচ্ছি। সাবধানে যাস যশ, খুব সাবধানে যাস। আমার কেমন খারাপ লাগছে। বাড়িটা ফাঁকা হয়ে গেল। ভেবেছিলাম দুটো মানুষ কটা দিন এই বাড়িটাতে থাকবে। ওরা তো আসছে আনোয়ার, তোমার শবনম দিদি তো এখানে আসছে। এখানে থেকেই তোর বিয়েটা হবে। আনোয়ার, তোমায় কিন্তু বিয়েতে অনেক খাটাখাটনি করতে হবে। যশ সুস্থ হয়ে উঠলেই আমি বিয়ে তোড়জোড় শুরু করে দেব। আরে এখানে থেকেই তো বিয়েটা হবে রঞ্জা। হ্যাঁ, তোর এখানে থেকে কিন্তু বিয়েটা হবে। শ্বশুর বাড়িতে থেকে কি মেয়ের বিয়ে হয় নাকি? না না, এসব ব্যাপারে কিন্তু আমি শবনম খুবই পূর্ণপন্থী। তার উপর আমার মা কিন্তু এখনো বেঁচে আছে। দাদা, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না, এরপরে দেরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শবনম, তুমি এদিকে এসো। আমি যশ, একটু আস্তে আস্তে ওঠার চেষ্টা কর। ওঠ বাবা। আনোয়ারদা, ওষুধপত্রগুলো গুছিয়ে দাও যশদা। ওঠ। তোকে আশীর্বাদ করি মা, নতুন জীবনে খুব সুখী হোস, শান্তি পাস, আর যশকে খুব ভালো রাখতে পারিস।
বলো কি বলবে? দেখো বেরোনো তারা আছে, জজদাকে নিয়ে কলকাতা যেতে হবে। হঠাৎ তুমি আমাকে এখন ডাকলে, বলো কি বলার আছে? আমিও তো আর এখানে পড়ে থাকবো না শাবনাম, কলকাতায় তো আমাকেও ফিরতে হবে। হ্যাঁ, তুমি যখন কলকাতা থেকে এসেছো কলকাতাতেই ফিরে যাবে, এখানে তো আর পড়ে থাকবে না। কিন্তু কি বলো তো, আমাকে না জজদাকে নিয়ে এক্ষুনি বেরোতে হবে। সত্যিই তারা আছে, জজের ট্রিটমেন্টের ব্যাপারে আমাকে অনেক কথা বলতে হবে। বলো হঠাৎ ডাকলে কেন, কি বলবে? আমার অ্যাকচুয়ালি তোমার কাছে একটু অনুরোধ ছিল। আমার কাছে অনুরোধ? না মানে আমি তো তোমার শত্রু, তো শত্রুর কাছে কি কোনো অনুরোধ রাখা যায়? হয়তো তুমি আমাকে শত্রু ভাবছো বা আমি তোমাকে, কিন্তু বিশ্বাস করো শাবনাম, এখন তো তোমার সঙ্গে শত্রুতা করে আমার কোনো লাভ নেই, আমার তো কিছু পাওয়ার নেই। রোহিণীদি, আমি না কখনো তোমাকে আমার শত্রু ভাবিনি, উল্টে তুমি আমাকে তোমার শত্রু ভেবেছো। আর কি বলো তো, এখন তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। শুধু আমি কেন, আমি আর জজদা মিলে একটা যৌথ সিদ্ধান্ত নিয়েছি। আর সেই সিদ্ধান্ততে তুমি কিন্তু আর আমার বন্ধু নও। আমরা পরস্পরের সারা জীবনের মতো শত্রু। আর আমি হলাম তোমার জীবনের সবথেকে বড় শত্রু। ভুল, খুব ভুল শাবনাম। যার কিছুই আর পাওয়ার নেই, যার সবটাই হারিয়ে গেছে, সে আর কি শত্রুতা করবে তুমি বলো তো? আমার শুধু একটাই অনুরোধ ছিল তোমার কাছে, সেই অনুরোধটা তোমার কাছে করছি কারণ আমি জানি যশের বাবা, যশের কাকা, যশের বাড়ির কেউই এই অনুরোধটা আমার রাখবে না। ইনফ্যাক্ট সব থেকে বড় কথা, যশই রাখবে না। তাই আমার এই শেষ চাওয়াটাও হয়তো আমার পাওয়া হবে না। বলো কি চাও, বলো। তোমায় কথা দিতে হবে শাবনাম, আমি যেটা চাইবো তুমি আমাকে দেবে। না রোহিণীদি, আমি তোমাকে কোনো কথা দিতে পারবো না। দেখো, আমি নতুনভাবে সবকিছু শুরু করেছি। আর তাছাড়া তোমার সাথে আমার সম্পর্কটা কিন্তু জজদাকে কেন্দ্র করে, আর সারা জীবন এই সম্পর্কটা এরকমই থাকবে। তাই জজদাকে কেন্দ্র করে আমি কিন্তু তোমাকে কোনো কথা দিতে পারবো না। না না, আমি কোথাও কোনো অসুবিধায় তোমাদের ফেলবো না। আমি ফিরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি যশকে ডিভোর্স দিয়ে দেবো, আমি পেপারে সাইন করে দেবো। তোমাদের সংসারটা যাতে যত তাড়াতাড়ি শুরু হয় আমি সেই চেষ্টাই করবো। আমি কোনো রকম অসুবিধায় তোমাদের ফেলবো না। তুমি আমার কাছে কি চাও সেটা কিন্তু এখনো বললে না রোহিণীদি। তুমি যেটা জিতেই পারবে না সেটা চেয়ে আমার কি লাভ বলো? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে জজদার ব্যাপারে কোনো কথা দিতে পারবো না। কিছু পাবে না জেনেই না হয় বলো। আমি জানি শাবনাম, একমাত্র যদি তুমি চাও তাহলে শেষ পর্যন্ত আমার অনুরোধটা হয়তো রাখবে। বলছিলাম, যশ যতদিন না সুস্থ হচ্ছে ততদিন কি আমি একটু এই বাড়িতে থাকতে পারি? কি আশ্চর্য, আমি কে বলার তুমি ওই বাড়িতে থাকতে পারো কি পারো না? দেখো, আমি তো আর ও বাড়ির মালিক নই না যে আমি বলবো তুমি থাকবে কি থাকবে না। এটা আইনের কথা, আইনের ধর্ম। কিন্তু আইনের বাইরেও তো একটা ধর্ম থেকে যায়, মানবিকতার ধর্ম। সেই জায়গা থেকেই আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি এতগুলো বছর যশকে ভালোবেসে এসেছি শাবনাম, এত বছরের সম্পর্ক আমাদের, এতগুলো দিন বিয়ে হয়েছে। আমার বিবাহিত জীবন যখন আজ সবটা শেষই হতে চলেছে, তখন এইটুকু আমি কি চাইতে পারি যে আমি যশ সুস্থ না হওয়া অব্দি একটু ওই বাড়িতে থাকবো? আমি জানি এটা ওই বাড়ির কেউ মেনে নেবে না, কেউ রাজি হবে না যদি না তুমি চাও। তুমি যদি আমার হয়ে সকলকে একটু বোঝাও যে আমার যদি একটু থাকতে দেয়, তাহলে হয়তো ওরা রাজি হবে। সব থেকে বড় কথা, তুমি যদি যশকে বলো তাহলে যশ রাজি হবে। রোহিণীদি,
তুমি নিজেকে এতটা ছোট মনে করো? আজকে ও বাড়িতে থাকার জন্য তোমাকে আমার আশ্রয় নিতে হচ্ছে। তোমার কি একটু আত্মসম্মান বোধ নেই গো? দেখো রোহিণীদি, তোমার আর জজদার মধ্যে না আর কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। তোমাদের মধ্যে সবকিছুই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বলেই আজকে তোমার আর জজদার মধ্যে আমি ঢুকতে পেরেছি। তার আগে কিন্তু আমি ঢুকতে চাইনি, জানো তো। আমি কিন্তু আমার মতোই ছিলাম। আমি তোমাকে রাজ্যপাট ছেড়ে দিয়েছিলাম, তুমি সেটাকে রক্ষা করতে পারোনি। তুমি কি করেছো? জজদাকে কাছে টানার বদলে আমার সাথে লড়াই করেছো। কি লাভ হলো? না জজদাকে কাছে রাখতে পারলে, না আমার সাথে লড়াইয়ে জিতলে। তোমার সাথে লড়াইটা আমার তোলা রইল শাবনাম। আর এই লড়াইয়ে যে শেষ পর্যন্ত আমি জিতবো সেটাও আমি জানি। এখন শুধু অভিনয়ের ক্ষেত্রটা বদলে যাবে আমার। কিন্তু আজ তোমার কাছে আমাকে এই ভিখারি বেশে দাঁড়িয়ে আমার পাওনাটুকু তো আদায় করে নিতেই হবে, এটাও ঠিক।